বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত প্রশ্ন জিজ্ঞাসা উত্তর টেবিলে উপস্থাপিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি ৭১-এর আওতায় প্রাপ্ত নোটিশ সমূহের উপর কার্যক্রম আজকের মতো স্থগিত রাখা হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী। আমি এখন মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলামকে স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল ২০২৪ অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, প্রস্তাব করিতেছি যে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯-এর অধিগত সংশোধনকল্পে আনিত বিলটি স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল ২০২৪ স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, এই বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক, কিশোরগঞ্জ ৩, জনাব হাফিজউদ্দিন আহমেদ, ঠাকুরগাঁ ৩, জনাব পঙ্কজনাথ, বরিশাল ৪, জনাব মোহাম্মদ হামিদুল হক, খন্দকার, কুড়িগ্রাম ২, জনাব গোলাম সরওয়ার টুকু, বরগুনা ১, এস.এম. রোহানী, সুলতান মাহমুদ, নওগাঁ ৪ এবং জনাব মোহাম্মদ আবুল কালাম, নাটোর ১। মাননীয় সদস্যবৃন্দ, এই বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক, কিশোরগঞ্জ ৩, জনাব হাফিজউদ্দিন আহমেদ, ঠাকুরগাঁ ৩, জনাব পঙ্কজনাথ, বরিশাল ৪, জনাব মোহাম্মদ হামিদুল হক, খন্দকার, কুড়িগ্রাম ২, জনাব গোলাম সরওয়ার টুকু, বরগুনা ১ এবং জনাব মোহাম্মদ আবুল কালাম, নাটোর ১। জনমত যাচাইয়ের প্রস্তাব বাছাই কমিটিতে প্রেরণ সম্পর্কিত প্রস্তাব এবং বিলটির সাধারণ নীতি সম্পর্কিত আলোচনা একই সাথে অনুষ্ঠিত হবে। আমি এখন নোটিশদাতা মাননীয় সদস্যগণকে তাদের প্রস্তাবের পক্ষে ২ মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ মুজিবুল হক, কিশোরগঞ্জ ৩, অনুপস্থিত। মাননীয় সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ, ঠাকুরগাঁ ৩, অনুপস্থিত। মাননীয় সদস্য পঙ্কজনাথ, বরিশাল ৪, ২ মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই। তিনি ইউনিয়ন পরিষদকে আরো বেশি কার্যকর বা সমযোজী করার জন্য একটি বিল এনেছেন। এটি সত্য, কিন্তু ইউনিয়ন পরিষদের বিষয়গুলো নিয়ে, যেহেতু আমি আগেই বলেছি যে আমি আমার নির্বাচনের আগে একেবারেই প্রত্যন্ত অঞ্চলে আমার উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে নিবিড় সম্পর্ক রেখেই কাজ করতে হয়। আমি এই কাজগুলো করতে গিয়ে যে উপলব্ধি আমার এসছে, সেগুলো বিবেচনার জন্যই কিন্তু আমি বলেছিলাম যে এটি জনমত যাচাই হোক, বাছাই কমিটিতে পাঠানোর জন্য আরেকটু বলা দরকার। যেমন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ৯৬ সালে দেশ পরিচালনার সুযোগ পাওয়ার পরে উইমেন এম্পাওয়ারমেন্ট অর্থাৎ নারীর ক্ষমতায়নের যে অনন্য নজির তিনি স্থাপন করলেন। অর্থাৎ প্রতি ৩টি সাবেক যে এক ওয়ার্ড, মানে ১, ২, ৩ ওয়ার্ড মিলে একজন নারী আসন, একটা ইউনিয়নের ৩ জন করে সংরক্ষিত নারী আসনকে তিনি নারীর ক্ষমতায়নের জন্য তুলে আনলেন। একেবারে ঘরের গৃহবধূ থেকে শুরু করে স্কুল শিক্ষক, রিডার স্কুল শিক্ষক, এনজিও কর্মী, সংবাদকর্মী, যে কেউ কিন্তু এসে আজকে জনসেবায় অংশগ্রহণ করতে পারছে, নীতি নির্ধারণী পর্যায়ে ভূমিকা রাখার সুযোগ পাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর এই যে মহতী উদ্যোগ, নারীর ক্ষমতায়নের উদ্যোগ, যেটি পরবর্তী দিন উপজেলা পর্যায়ে অব্যাহত রেখেছেন, আজকে উপজেলায় নাই বা গেলাম, আমি বলতে চাচ্ছি যে এই জায়গাটাই এসে মাননীয় প্রধানমন্ত্রীর দেশ পরিচালনার জন্য, নারীর ক্ষমতায়নের জন্য, মানুষের প্রান্তিক জনগোষ্ঠীকে আরো বেশি শক্তিশালী করবার জন্য, গ্রামীণ অবকাঠামোকে শক্তিশালী করবার জন্য, উন্নত করার তার যে উদ্যোগ, সেই উদ্যোগের ক্ষেত্রে যে সমস্যাগুলো, যেমন একজন ইউনিয়ন চেয়ারম্যানের সম্মানই কত, ইউনিয়ন চেয়ারম্যানের সম্মানই ৯,০০০-১০,০০০ টাকা, তার মধ্যে ৪,৫০০ টাকা সরকার থেকে দেওয়া হয়,
5,500 টাকা দিতে হয় ইউনিয়ন পরিষদের আয় থেকে। একজন ইউপি মেম্বারের সম্মানী 900 টাকা, অর্ধেক ইউনিয়ন পরিষদের আয় থেকে, অর্ধেক সরকার থেকে। আমাদের কেন্দ্রীয় যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে ডিসি হয়ে ইউনো বা ওসি কিন্তু ইউনিয়ন চেয়ারম্যানের সর্বশেষ একেবারে প্রান্তে যে মানুষটি কাজ করে তিনি হচ্ছেন চৌকিদার বা দফাদার। ওই চৌকিদার বা দফাদারের সম্মানী কত? আমরা সরকার থেকে দেই 6,500 টাকার মধ্যে, ওদের বেতন হচ্ছে 6,500 টাকা। তার মধ্যে আমরা দেই 50% আমরা দেই, 50% সরকার থেকে দেয়। আসলে কি 6,500 টাকায় এখন সংসার চলে? একজন চেয়ারম্যানকে এখান থেকে পরিবর্তে পাঠিয়ে দিলেন, তাকে সার্বক্ষণিক 9টা 5টা অফিস করতে হবে, সম্মানী মাত্র 9,000 টাকা। কাজেই চেয়ারম্যানদের সম্মানী, মেম্বার সাহেবদের সম্মানী, চৌকিদার দফাদারের বেতন বা সম্মানী না বাড়ালে ওই একেবারে তৃণমূল পর্যায়ে একেবারে নদী প্রত্যন্ত গ্রামে থেকে যে মানুষটি কাজ করে সরকারের পক্ষে তার সম্মান বোধ রাখে না। একটা চৌকিদারকে সাইকেল মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, ভালো লেগেছে, কিন্তু ওর স্যান্ডেল পায়, সিরা স্যান্ডেল, জুতা নাই। খারাপ লাগে। আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চৌকিদারদের হাতে সাইকেল বিতরণ করি, ও যখন এসছে প্যান্টের বেল্ট নাই, রশি দিয়ে প্যান্ট বেঁধে এসছে, সিরা স্যান্ডেল, পন্স পরা। কাজেই ওদের জীবনমান উন্নয়নের জন্য আরো কিছু কার্য পদক্ষেপ নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী গত পার্লামেন্টে কিন্তু আমরা গ্রাম আদালত আইন পাশ করেছি, সেখানে 3 লক্ষ টাকা করে ক্ষমতা দেওয়া হয়েছে ইউনিয়ন পরিষদের হাতে, এটি সত্য। কিন্তু গ্রামে যে এই বিষয়টি সবচেয়ে বেশি আলোচ্য সেটি হচ্ছে পারিবারিক বন্টন মামলা, যে জন্য কোর্টে যাওয়ার আগে সিভিল কোর্টে মামলা করতে হয়। একটু আর 2 মিনিট সময় দেন, বলি, আর তো কেউ নেই বলার, আমি একটু বলি। কাজেই যেই জায়গার যেই কাজটা ইউনিয়ন চেয়ারম্যান সহজে করতে পারে, পারিবারিক বন্টন নামা, সেই ক্ষমতা কিন্তু 3 লক্ষ টাকার উপরে। কাজেই পারিবারিক জমি বন্টনের যে দায়িত্ব, এটাও কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বা ওই গ্রাম আদালতে দেওয়া যেতে পারে। গ্রাম আদালত দেওয়ার পরে ইউনিয়ন চেয়ারম্যান মেম্বারদেরকে বিশেষ প্রশিক্ষণ দিতে হবে মাননীয় স্পিকার। তাদের প্রশিক্ষণ না দিলে কিন্তু তারা গ্রাম আদালত পরিচালনায় হোঁচট খাবে। আরেকটি বিষয় যে নজরে এসছে, যেহেতু 3 লক্ষ টাকা দিয়েছেন, আমাদের খরচ বেড়েছে, ইউনিয়ন পরিষদের চৌকিদারের বেতন, মানুষের চেয়ারম্যানের সম্মান ইউনিয়ন পরিষদের নিতে হয়, সেই ক্ষেত্রে ঘাট ইজারার যে বিষয়গুলো 2003 সালের যে নীতিমালা, তাতে 20,000 টাকার উপরে গেলে সেটি চলে যায় উপজেলা পরিষদে, 20,000 টাকার নিচে থাকলে থাকে ইউনিয়ন পরিষদে। একটু সময়, কাজেই সেই টাকাটা আজকের বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে, শেষ করছি, বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে এখানে ইউনিয়ন পরিষদের ক্ষমতাটা আরেকটু বাড়ানো যায় কিনা। কারণ 20,000 টাকায় তো হয় না, তাদের আয় না হলে চৌকিদার দফাদার চেয়ারম্যানের সম্মানী বেতন দেওয়া সম্ভব না। আর সর্বশেষ LGSP যেটি ছিল, লোকাল গভর্নমেন্ট স্ট্রেংথেনিং প্রকল্প, তারপরে এখন মন্ত্রণালয় থেকে উন্নয়ন সহায়তা তহবিল দেওয়া হয়। আমি এই জায়গাটা একটু জবাবদিহিতা কি আছে মাননীয় মন্ত্রী আমি জানি না। LGSPরও জবাবদিহিতা ছিল আমি জানি না, যেমন পৌরসভাগুলো জবাবদিহিতা নেই, আমি পৌরসভায় আজকে যাব না। শুধু ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলটা, এখানে জবাবদিহিতা কে, PD কে, মনিটর কে করে, সেটা দরকার। প্রায় 4,500-এর বেশি ইউনিয়ন, একটা মাত্র কবিতরের ঘরের মতো অফিস দোতলায় মন্ত্রণালয়ের নিচে, 4,500 ফাইল রাখার জায়গা নাই। একটা সিনিয়র সেক্রেটারি বা একটা ডেপুটি সেক্রেটারি পা ফেলবার জায়গা নাই, মাঝে মধ্যে যেতে হয় আমাদের, সেখানে যাই, কারণ অনিয়মের চূড়ান্ত সেই জায়গাটায়। আপনি মাননীয় স্পিকার, আমি সময় নিয়ে একটু বলি, আমার মেহেন্দিগঞ্জ হিজলা একটা ইউনিয়ন আছে। সদস্য এতক্ষণ বলার বিধান নেই, আপনি অনেকক্ষণ বলেছেন, এখন শেষ করবেন। আমি একটু বলে শেষ করছি। এইটা বলে, একটা ইউনিয়নে 9টা ওয়ার্ড, একটা ওয়ার্ডে 400 ভোটার, একটা ওয়ার্ডে 1600 ভোটার, 3200 ভোটার। এইটা অ্যাডজাস্টমেন্টের জন্য ইলেকশন কমিশনে একজন নারী প্রার্থী আবেদন করলেন, কারণ 7, 8, 9 ওয়ার্ডে 16,000 ভোট, আর বাকি 6টা ওয়ার্ডে 8,000 ভোট। ওই নারী প্রার্থীকে ভোট করতে হলে 16,000 ভোট ফেস করে ভোট করতে হয়। তিনি আবেদন করলেন, মন্ত্রণালয় থেকে ডিসি হয়ে অন্য পর্যন্ত চিঠি গেল, ডিসি অন্যরা এমন করলেন, ওই যা ছিল তাই বহাল করে পাঠিয়ে দিলেন। এইখানেও কিন্তু ওই ইউনিয়ন পরিষদ সেকশন বা মন্ত্রণালয়ের মন্ত্রী সচিবদের আরেকটু যদি নজরদারি না থাকে, তাহলে কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। এই যে দুর্নীতি করে একটা নারী আসনে 7, 8, 9, 16,000 ভোট, আর বাকি 6 ওয়ার্ডে 8,000 ভোট, এটি হয় না। এই কারণে
ওই যে স্তরে স্তরে দুর্নীতি এটি বন্ধের জন্য মাননীয় মন্ত্রীর কাছে আমি আবেদন জানাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার, কুড়িগ্রাম 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ইউনিয়ন পরিষদ সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। এই ইউনিয়ন পরিষদের মাধ্যমেই সরকার অধিকাংশ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। 2009 সালে পূর্বে ইউনিয়ন পরিষদে কোনো আইন ছিল না। 2009 সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন পরিষদে একটি আইনি কাঠামো প্রদান করেন। এই আইনটি যুগোপযোগী করার জন্য বিলটি আনা হয়েছে। আমি নীতিগতভাবে বিলটি সমর্থন করি এবং বিলটি আনার জন্য মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এই আইনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণের দায়িত্ব পালনের সময় সরকার কর্তৃক নির্ধারিত সম্মানী পাওয়ার বিষয়টি যুক্ত করা হয়েছে। আমি মনে করি মাননীয় স্পিকার, সম্মানীটা সম্মানজনক হওয়া উচিত। সরকারি অংশ ও ইউনিয়ন পরিষদের অংশ মিলে একজন চেয়ারম্যান 10,000 টাকা এবং একজন সদস্য 5,000 টাকা সম্মানী পান। বর্তমান বাস্তবতা একটা কমপক্ষে দ্বিগুণ করা উচিত, কারণ বর্তমানে একজন চেয়ারম্যান বা মেম্বারকে অনেক ঘাত প্রতিঘাত অতিক্রম করে এই জায়গায় আসতে হয়। মাননীয় স্পিকার, আরেকটি বিষয় বলা হয়েছে যেটি খুব সেন্সিটিভ, প্রশাসক নিয়োগ, যেটি আগে আইনে ছিল না, বর্তমান নতুন করে সংযুক্ত করা হয়েছে। এটা যেমন সুবিধা আছে, সরকারের আবার স্বেচ্ছাচারিতার যথেষ্ট সুযোগ আছে। এখানে একজন উপযুক্ত কর্মকর্তা বা উপযুক্ত ব্যক্তিকে সরকার প্রশাসক হিসাবে নিয়োগ করবে বলে বলা আছে, কিন্তু যোগ্যতার কোনো মানদণ্ড না থাকায় জনপ্রতিনিধির জায়গায় একজন প্রশাসক নিয়োগের জনসাধারণের আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটাতে পারে, সেখানে জনরোষ সৃষ্টি হতে পারে। আইনটি পরে আমার কাছে মনে হয়েছে এই বিলের বাইরেও কিছু সংশোধনের প্রয়োজন আছে। মাননীয় স্পিকার, বিলটি সমাজে সকল স্তরের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট, তাই আমি মনে করি বিলটিতে সাধারণ মানুষের মতামত খুবই প্রয়োজন। তাই আমি এই বিলটি জনমত জরিপ ও আমার প্রস্তাবিত বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব গোলাম সারওয়ার টুকু, বরগুনা 1, 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল 2024 সংক্রান্ত বিষয়ে আমি জনমত যাচাইয়ের নোটিশ দিয়েছি। আমার বিষয়গুলো ইতিমধ্যেই বেশ কয়েকজন মাননীয় সদস্য এখানে উপস্থাপন করে ফেলেছে, কিন্তু আমি যে বিষয়টি সবচেয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করার অনুরোধ করব, মাননীয় মন্ত্রী মহোদয় ইতিমধ্যেই আমি ব্যক্তিগতভাবে আমার অনুভূতি প্রকাশ করছি যে আমি একজন নতুন সদস্য হিসেবে ওনার কাছে যে কয়টা বিষয়ে যখনই গিয়েছি যথেষ্ট সংসদ সদস্যদের মর্যাদার সম্পর্কে, সম্মান সম্পর্কে উনি অত্যন্ত সচেতন, আমাদের সহযোগিতা করেন। এজন্য আমি তাকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, উত্থাপিত আইনে প্রশাসক নিয়োগের যে বিধান করা হয়েছে, আমি এই বিষয়টির মনে করি যে এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সাংঘর্ষিক। আর দ্বিতীয় যে বিষয়টি বলতে চাই যে উনি এখানে যে আইনটি এনেছে ওয়ার্ড সভার কোরাম সংকট নিয়ে, আমি মনে করি যে নির্বাচন ইউনিয়ন পরিষদের যে কর্ম পরিকল্পনা ঠিক করার ক্ষেত্রে ওনারা ওয়ার্ড সভা করে, ওয়ার্ড সভায় কোরামের প্রয়োজন আছে কিনা এই বিষয়টি উনি বিবেচনা করে দেখতে পারেন। আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা নির্বাচিত সদস্য, সংরক্ষিত সদস্য বা গ্রাম পুলিশ যারা আছে তাদের সম্মানের ব্যাপারে অনেকেই বলেছে, আমিও বলি যে এটা খুবই অসম্মানজনক। এটা সম্মানজনক একটা হওয়া উচিত। বর্তমান বাজার দর অনুযায়ী 4,400 টাকা একজন গ্রাম পুলিশের, ওনাদের নিরাপত্তা ঝুঁকি আছে এবং প্রান্তিক পর্যায়ে একেবারে সাধারণ মানুষের দোরগোড়ায় ইউনিয়ন পরিষদ। আমাদের দেশে যে 4 স্তর বিশিষ্ট স্থানীয় সরকার পদ্ধতি আছে, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌর পরিষদ বা ইউনিয়ন পরিষদ, আমরা সবাই জানি যে ইউনিয়ন পরিষদ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ অঙ্গ। ওনারা একেবারে প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীর সঙ্গে কাজ করে, তাদের সম্মানীটা আরো সম্মানজনক হওয়া উচিত। গ্রাম পুলিশদের যে কি মানবতার জীবন, কিভাবে যারা কাজ করে ঝুঁকি নিয়ে, অর্থাৎ একটা গ্রামে ঘরে যদি অগ্নিসংযোগ হয় অথবা কোনো একটা চোর ডাকাতের উপদ্রব হয়, ওই মুহূর্তে ওই মধ্যরাতে এই গ্রাম পুলিশরাই মূলত প্রাথমিকভাবে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়, তারপরে না থানা পুলিশ সেখানে আসে। তো ওনাদের নিরাপত্তা ঝুঁকি আছে, ওনাদের সম্মানী বাড়ানো উচিত। ইউনিয়ন পরিষদের সদস্যদের সম্মানী বাড়ানো উচিত, সংরক্ষিত নারী আসনের সদস্যদের সম্মানী বাড়ানো উচিত এবং চেয়ারম্যানদেরও সম্মানী বাড়ানো উচিত। শক্তিশালী ইউনিয়ন পরিষদ গঠন করতে হলে ওনাদের সম্মানী বাড়ানোর কোনো বিকল্প নেই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব এস এম রুহানি সুলতান মাহমুদ, নওগাঁ 4, 2 মিনিট।
ধন্যবাদ মাননীয় স্পিকার। স্থানীয় সরকার সংশোধিত বিল 2024 সে আলোকে আমার আবেদন সেটি হলো, আমি ইতিমধ্যেই বাজেট অধিবেশনের একটা পর্যায়ে স্থানীয় সরকার নিয়ে, বিশেষ করে চেয়ারম্যান, ইউপি সদস্য এবং গ্রাম পুলিশদের নিয়ে কথা বলেছি, এবং আগে পরে হয়তো আগেও বলেছে এবং বিজ্ঞ আলোচকবৃন্দ, সম্মানিত সদস্যবৃন্দ পরেও কথা বলবে। আমার যেটি মনে হয়েছে যে প্রশাসক নিযুক্তির যে বিষয়টি এসছে, এটি আমার কাছে সাংঘর্ষিক মনে হয়েছে। আর বিশেষ করে আমরা এই 24-এ যে বিলটি গত সংসদে নিয়ে এসেছিলাম, সেখানে 9টা থেকে 5টা পর্যন্ত চেয়ারম্যান সাহেবদের ইউনিয়ন পরিষদে থাকা বাধ্যতামূলক বিষয়টি রয়েছে। সঙ্গত কারণেই তাদের সুচারুরূপে বিচারাদি পরিচালনা করার জন্য, গ্রাম আদালত পরিচালনা করার জন্য তাদের এক প্রান্ত থাকে আর এক প্রান্ত ছোটার জন্য যাতায়াতের ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। যদিও পৃথিবীর দেশে দেশে মোটর সাইকেল হচ্ছে নিকৃষ্ট বাহন, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে মোটর সাইকেলটি একটি দুর্দান্ত বাহন। আর তাদেরকে এই সেবা নিশ্চিত করতে, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তাদের মোটর সাইকেল দেওয়া উচিত বলে আমি মনে করি, এবং সম্মানী ভাতা বৃদ্ধি করার জোর দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্পিকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম নাটোর এক অনুপস্থিত। আমি এখন মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলামকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ইউনিয়ন পরিষদ আইন সংশোধনীর প্রস্তাব উত্থাপিত হয়েছে এবং আমাদের মাননীয় সংসদ সদস্যরা তাদের স্ব অবস্থান থেকে এই ব্যাপারে কিছু মন্তব্য এবং ভিন্ন মতামত উত্থাপিত করেছেন। তো এখানে কয়েকটি বিষয় আমার মনে হয় একটু ব্যাখ্যা করা প্রয়োজন। নারী ক্ষমতায়নের কথা বলা হয়েছে। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে নারীদেরকে জনপ্রতিনিধি হিসাবে তাদের আত্মপ্রকাশ করা এবং অংশগ্রহণ করা রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন স্তর, আমি ব্যাখ্যা দিয়ে বলার দরকার নেই, সচিব থেকে প্রধান বিচারপতি থেকে আরম্ভ করে পুলিশের এসপি, ডিসি, ইএনও, ওসি এরকম পদায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন, এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এবং আপনার ইউনিয়ন পরিষদ পর্যায়ে, তারপরে পৌরসভা পর্যায়ে বিভিন্নভাবে নারীদেরকে ক্ষমতায়ন করা এবং তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য, যোগ্য করে তোলার জন্য উনি বিভিন্নভাবে আপনার আইনগত সুবিধা প্রদান করেছেন এবং উৎসাহ প্রদান করেছেন। যার পরিপ্রেক্ষিতে আমার মনে হয় আজকে সারা পৃথিবীতে বাংলাদেশের নারীদের সম্বন্ধে বলা হয় যে উমেন এম্পাওয়ারমেন্টের যে কথাটা বলা হয়, এটা শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে শুধুমাত্র সম্ভব হয়েছে। এখানে আইনগত অনেকগুলো বিষয় আছে, এখানে ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে, এবং এই বিষয়গুলো অত্যন্ত যৌক্তিক এবং আলোচনার সাপেক্ষে এরকম ব্যবস্থা করা হয়েছে। আর নারী আসনে ভোটের সংখ্যা বেশি, এখানে একটা বিষয় আমার মনে হয় খুব বেশি আলোচনা করার দরকার আছে কিনা, কারণ নারীরা সংযুক্ত, অর্থাৎ মহিলারাই শুধুমাত্র সেখানে কম্পিটিশন করবেন, মহিলারাই প্রার্থী, শুধু মহিলারাই যেহেতু হবে, ততএব এখানে একটা বাড়তি সুবিধা ওনারা পাচ্ছেন। তো আর অনারিয়াম সম্বন্ধে বলা হয়েছে তাদের সম্মানী ভাতার বিষয়। হ্যাঁ, আমি বুঝি যে 6,000-9,000 টাকাটা এটা খুব বড় বেশি টাকা নয়, কিন্তু এই বিষয়টাকে আমাদেরকে বিবেচনায় নিতে হবে এভাবে যে জনপ্রতিনিধিদের, আমাদের সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আর্থিকভাবে নিজেদেরকে সক্ষম করে তুলতে হবে, এবং তাদের সক্ষমতা করার জন্য তারা জনগণকে, সরকার বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প এবং মানুষের আয় বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের
প্রকল্প নিচ্ছেন এবং সেই সমস্ত প্রকল্পগুলো সুন্দর করে বাস্তবায়ন করলে জনগণের আয় বৃদ্ধি পাবে এবং জনগণের আয় বৃদ্ধি পেলে জনগণও আমাদেরকে রেভিনিউ বেশি দিতে পারবে এবং তার পরিপ্রেক্ষিতে সময়ের ব্যবধানে এই বিষয়টি আমাদের মধ্যে বিবেচনায় আসেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও ইতিমধ্যে আলোচনা হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে অত্যন্ত সদয় এবং আমরা সময়ের ব্যবধানে চিন্তা ভাবনা করছি যে আপনার এই বিষয়টা যাতে নাকি বিবেচনায় নেওয়া যায়। আর প্রশিক্ষণের কথা বলা হয়েছে, আমি একটি তথ্য আপনাদেরকে দিই। আমি 2019 সালে যখন নাকি মন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছি, এনআইএলজি ন্যাশনাল ইনস্টিটিউশন অফ লোকাল গভর্নমেন্ট, সেখানে আমরা দেখলাম যে একটা প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা আছে, জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু সে বছর আমার কাছে তথ্য হলো 3300 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরপরে দিয়ে আমরা ইতিমধ্যে এই প্রতিষ্ঠান থেকে অত্যন্ত ঢেলে সাজিয়েছি এবং বিভিন্ন ধরনের তাদেরকে বিভিন্ন ধরনের উপযোগিতা সৃষ্টি করার পরিপ্রেক্ষিতে এবছরের তথ্য হলো আমরা 45,000 জনপ্রতিনিধিদেরকে প্রশিক্ষণ দিতে সক্ষম হয়েছি। অর্থাৎ প্রশিক্ষণ হয় না এই কথাটা ঠিক না, প্রশিক্ষণ দেওয়া হয়। আর প্রশাসক নিয়োগ করাটা কোনোভাবে সাংঘর্ষিক না, এটা সাময়িকভাবে। একটা নতুন ইউনিয়ন পরিষদ যদি এখন গঠিত হয় তাহলে সেখানে তাৎক্ষণিকভাবে নির্বাচন করে ফেলা সম্ভব নয়। সে কারণে সেখানে প্রশাসক নিয়োগ করাটা সাময়িকভাবে নির্বাচন হওয়া পর্যন্ত প্রশাসক নিয়োগ করাটা এটা কোনোভাবে আইনের সাথে সাংঘর্ষিক বলে আমি মনে করি না। তারপরে এর উপরন্তু আরেকটা বিষয় হলো, কোনো কারণে কোনো ইউনিয়ন পরিষদের নির্বাচন যদি সম্পূর্ণ না করা যায় অথবা কোনো আইনগত জটিলতা দেখা দেয় অথবা কেউ যদি কোথায় কোনো রকম সেখানে মামলা মোকদ্দমা করে কোনো রকম সুযোগ নেওয়ার চেষ্টা করে, সে সমস্ত কারণে এরকম দেখা যায় যে বহু জায়গাতে ইলেকশন হয়েছে 25 বছর পর্যন্ত তিনি শুধুমাত্র বিভিন্ন আইনি জটিলতা সৃষ্টি করে উনি সেখানে থেকে গেছেন। তো এতে করে বরঞ্চ জনপ্রতিনিধি সরকার এবং স্থানীয় সরকারের যে সেন্টিমেন্টটা এটাতে ব্যাঘাত ঘটে এবং সে কারণে এখানে প্রশাসক নিয়োগ করা হবে এমনভাবে যাতে করে ইলেকশনটা সঠিক সময় হয়ে যায়। সাময়িকভাবে হয়ে গেলে তাতে এই প্রশাসক নিয়োগ করার কারণেই বরঞ্চ গণতান্ত্রিক ব্যবস্থায় এবং নির্বাচনী ব্যবস্থার মধ্যে জনপ্রতিনিধিত্বশীল স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জন্য আমার মনে হয় সহায়ক হবে। তো আমার মনে হয় এটাও এটা। আর 9টা 5টা অফিস করার ব্যাপারে এরকম কোনো পরিপত্র জারি করা হয়নি, অর্থাৎ সরকারি অফিসের সাথে মিলিয়ে অফিস করার জন্য বলা হয়েছে। আর এখানে মূল সেন্টিমেন্টটা হলো যে ইউনিয়ন পরিষদ অথবা যতগুলো স্থানীয় সরকার প্রতিষ্ঠান আছে সবগুলো প্রতিষ্ঠানে যারা নাকি নেতৃত্বে আছেন এবং যারা নাকি সেখানে চেয়ারম্যান মেম্বার যারা হয়েছেন তাদের কাছে মানুষের অনেক রকম সেবা প্রদান তারা করার জন্য বাধ্য। এবং যেহেতু দেশের অবস্থার পরিবর্তন হয়েছে, অনেক উন্নত হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানুষের সার্বিকভাবে অনেক উন্নতি হয়েছে এবং এই উন্নয়নের কারণে মানুষ এখন অনেক সেবার জন্য বিভিন্ন সময় ইউনিয়ন পরিষদে আসে। এখন সেখানে যদি আমরা যদি সেখানে আমাদের জনপ্রতিনিধিরা যদি যথাসময় যদি উপস্থিতি না থাকে এবং সেবা দেওয়ার জন্য যদি তাদের যদি অবস্থান না থাকে তাহলে সেখানে একটা সমস্যার সৃষ্টি হয়। এবং সেই সমস্ত কারণেই 9টা 5টা নয়, অফিসকালীন সময়ে। এবং এখানে একটি বিষয়টাকে বিবেচনায় আনা হয়েছে এই কারণে যে আপনার যখন নাকি 9টা 5টা আপনার যখন নাকি অফিসে থাকবেন না, অর্থাৎ আপনি আপনার যে ইউনিয়ন পরিষদের এলাকা সেখানে আপনি ইউনিয়ন পরিষদে না থেকে আপনাকে হয়তো উপজেলায় কোথাও চলে যেতে হয়েছে অথবা অন্য কোনো জেলায় যেতে হয়েছে, কোনো কাজে অন্য কোথাও যেতে হয়েছে এবং যাওয়ার কারণে আপনার এখানে আপনি আমাদের প্রশাসনিক যে সমস্ত ইএনও অথবা আমরা জেলা প্রশাসককে জানাই যাওয়ার জন্য এই পরিবর্তনটা জানানো হয়েছে। অর্থাৎ উনি ওনার দায়িত্ব পালন করবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বার অথবা আপনার উপজেলা যিনি নাকি উপজেলা চেয়ারম্যান, তিনি যখন নাকি তার কাজের অধিক্ষেত্রে থাকবেন না, তার ডিউটি যেখানে সেখানে থাকবেন না, সেখানে তিনি কাউকে জানাইয়া যাবেন এবং সেটা ইউএনওকে জানাই যেতে পারেন এবং উনি সেক্ষেত্রে জেলা প্রশাসককে জানাই যাবেন। এই জন্য এই চিঠিটা জারি করা হয়েছে। আর এর পরিপ্রেক্ষিতে যদি আরও স্পষ্টীকরণ করার জন্য আমরা এর মধ্যে এটা ব্যাখ্যা প্রদান করছি যে এখানে 9টা 5টা নয় এবং অফিসকালীন সময়ে ওনারা ইউনিয়ন পরিষদে উপস্থিত থাকা এবং না থাকতে পারলে কোনো কারণে তারা অন্য কোনো ভিজিটে যাবেন, কোনো সাইট ভিজিটে যাবেন, কোথায় কোনো রকম অন্য কোনো স্থানে যাওয়ান তাদের অফিসিয়াল কাজের জন্য, সেক্ষেত্রে তারা তাদের ঊর্ধ্বতন আমাদের ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে উপজেলা পরিষদকে জানিয়ে যাবেন। এই জন্যই এই পরিবর্তনটা জারি করা হয়েছে। আমার মনে হয় যে এই বিষয়টা এখন পরিষ্কার হয়েছে মাননীয় সংসদ সদস্যবৃন্দ। তো আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।
মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটির উপর জনমত যাচাইয়ের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো নাকচ হলো। আমি এখন বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটি বাছাই কমিটিতে প্রেরণের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল 2024 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল 2024 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হল। মাননীয় সদস্যবৃন্দ, বিলের দফায় সংশোধনী আনা হয়েছে। বিলের শিরোনাম দফা 2, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 ও 14 উপর সংশোধনী এনেছেন মাননীয় সদস্য জনাব পঙ্কজ নাথ, বরিশাল 4, জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার, কুড়িগ্রাম 2, জনাব হাফিজউদ্দিন আহমেদ, ঠাকুরগাঁ 3 এবং জনাব মোহাম্মদ মুজিবুল হক, কিশোরগঞ্জ 3। আমি এখন মাননীয় সদস্যগণকে তাদের সংশোধনীগুলি উত্থাপন ও তার পক্ষে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। পঙ্কজ নাথ, 3 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি যে কথাটা মাননীয় মন্ত্রী মহোদয়কে বলতে চেয়েছিলাম তিনি বুঝতে পেরেছেন কিনা, যে ইউনিয়ন পরিষদের 4,500 উপরে ইউনিয়ন পরিষদ সেকশন 80, আমি তা মাননীয় মন্ত্রী বক্তব্য আমি শুনছিলাম যে 9টি ওয়ার্ড মিলে একটা ইউনিয়ন। একটা ইউনিয়নের ভোটার সংখ্যা বিন্যাস করলে কোনো একটা ওয়ার্ড আছে 400 ভোটার, কোনো একটা ওয়ার্ড আছে 3,000 বা 2,800-3,200 ভোটার। এই জায়গাগুলো সমন্বয়ের জন্য কোনো কোনো লোক ইলেকশন কমিশনে বা সচিব বরাবর বা মন্ত্রী মহোদয় আবেদন করলেন। মন্ত্রী মহোদয় ডিসি সাহেবকে পাঠালেন মতামত দিতে, ডিসি সাহেব ইউএনও সাহেবকে পাঠাইলেন। দেখা গেল ইউএনও সাহেব, এসিল্যান্ড সাহেব যা ছিল ওই 400-800 রেখেই বা 2,800 আর 400, রিয়েলিটি আমার হিজলা গ্রুপ ইউনিয়নে একটা ওয়ার্ডের ভোটার হচ্ছে 400, 500, 550, 3টা, কোথাও 2,800, 2,700, 3,200। এই জায়গাগুলো অ্যাডজাস্ট করার জন্য বলা হয়েছিল। সেই জায়গাটা মন্ত্রণালয়ের ব্যর্থ হয়েছে বলে আমি মনে করি। কারণ ডিসি সাহেব বা ইউএনও সাহেব কোনো ঝুঁকি না নিয়ে যা ছিলেন তাই হুবহু পাঠিয়ে দিলেন। সচিব বা রেসপেক্টিভ ডেপুটি সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি কেউ চেক করলেন না, যা করলেন তাই পাশ করে দিলেন, সেভাবেই গেজেট হয়ে গেল। আমাদের দুঃখ হচ্ছে এখানেই, মাননীয় প্রধানমন্ত্রী এত মহতী উদ্যোগ, মাননীয় প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নের জন্যই প্রথম ধাপে 3টি নারী সংরক্ষিত আসন করলেন। তিনি হাইকোর্টে প্রথম নারী বিচারপতি, তিনি সেনাবাহিনীতে প্রথম বিচারপতি, নারী বিচারপতি, সচিবালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে নারী সচিব, অর্থাৎ উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য যা যা করা দরকার মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। কিন্তু একজন নারী ওয়ার্ড মেম্বার জিতে আসতে হলে তাকে আপনি 16,000 ভোটে জিতে চেস করে আসতে হবে, আর একজন পুরুষ মেম্বার হবে 400 ভোটে, সমান অধিকার। সেখানেই আমি আমার একটা নারী ওয়ার্ড দিয়েই উদাহরণটা দিলাম। অর্থাৎ সচিবালয় যদি সক্রিয় থাকতো, ওখানে যদি ঘুষ বা দুর্নীতি আচ্ছন্ন না করত, তাহলে হয়তো ন্যায় বিচারটা ওই নারী সদস্য পেতেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। সংশোধনীগুলো মাননীয় সদস্য পঙ্কজ নাথ, আপনার সংশোধনীগুলোর ব্যাপারে বলুন। ধন্যবাদ স্পিকার। সংশোধনীগুলো আপনি টেবিলে উপস্থাপন করুন। মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার, আমার সংশোধনী সমূহ আমি টেবিলে উপস্থাপন করছি। জি, ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার, 3 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই বিলের 2টি মেজর সংশোধনী হলো ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগের বিষয়টি সংযুক্ত করা
এবং ইউনিয়ন পরিষদের সচিবের পদটি নাম পরিবর্তন করা। মাননীয় স্পিকার, ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগের বিষয়ে আমি ইতিমধ্যে বলেছি, সরকার যদি স্বেচ্ছাচারিতা না করে সেটি ভালো হতে পারে, তবে সেটি নিয়ে জনমনের শঙ্কা আছে। মাননীয় স্পিকার, আমার মূল সংশোধনী হলো ইউনিয়ন পরিষদ সচিব পদটি নিয়ে। প্রশাসনে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রেডের সচিব পদটি রয়েছে এবং বিভিন্ন আইনে এই শব্দটিকে সংজ্ঞায়িত করা হয়েছে। সুতরাং আইন কোনো সাংঘর্ষিকতা নেই, কিন্তু জনপ্রশাসন যারা বিভাজন সৃষ্টি করে রাখতে চায় তারা মনে করে নিচের লেভেলের সচিব সবসময়ই শোভনীয় নয়, এটি বিমান, এটা তাদের আত্মসম্মানে লাগে। তাই ইদানিং বিভিন্ন আইনে এই শব্দটি সংশোধনের চেষ্টা চলছে। আজকের এই বিলে ইউনিয়ন পরিষদের সচিব পদটি নামকরণ করতে চাচ্ছেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, আর এখানেই আমার আপত্তি এবং সংশোধনী। মাননীয় স্পিকার, আমাদের সংবিধানে 133 অনুচ্ছেদে বলা আছে প্রজাতন্ত্র কর্মচারী এবং 152 অনুচ্ছেদের সরকারি কর্মচারীকে সংজ্ঞায়িত করা হয়েছে। আবার চাকরির আদেশ 2015-এর 8 ধারা বলা হয়েছে কর্মচারীদের পরিচিত হবে গ্রেড ভিত্তিক। আমাদের সাবেক মাননীয় অর্থমন্ত্রী মোহিত সাহেব এই সংসদে বলেছেন চাকরির আদেশ 2015-এর পর কর্মচারীদের পরিচিত হবে শ্রেণী বিভাজনের পরিবর্তে গ্রেড ভিত্তিক। কর্মকর্তা বলে কিছু থাকবে না। জনপ্রশাসন মাননীয় মন্ত্রীও সংসদে বলেছেন প্রশাসনের শ্রেণী বিভাজন বলতে কিছু নেই, তবে বিভিন্ন আইনে সেটা থাকা সংসদের প্রক্রিয়া চলমান রয়েছে। আর এই আইনের কর্মকর্তা শব্দটি নতুন করে সংযোজন করতে যাচ্ছে। আমি মনে করি এটি আমাদের সংবিধান এবং চাকরি আদেশ 2015-এর সাথে সাংঘর্ষিক। তাই আমি সেটাকে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার নামকরণ করে কর্মকর্তার নামকরণ না করে ইউনিয়ন পরিষদের কার্যনির্বাহ করার প্রস্তাব রাখছি। মাননীয় স্পিকার, আমার আরও কিছু সংশোধনী টেবিলে আছে, মাননীয় মন্ত্রী ইচ্ছা করলে গ্রহণ করতে পারেন। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ, 3 মিনিট। আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী একটি বিল নিয়ে আসছেন। মাননীয় স্পিকার, বিলটা আমি জনমত যাচাইয়ের কথা বলেছিলাম, সুযোগ নেই। আমার উত্থাপনী বিষয় ছিল দফা 6-এর 3 দফা একটি, দফা 7-এর 7 দফা একটি, দফা 8-এর 2টি। মাননীয় স্পিকার, আমার সংসদের টেবিল উত্থাপিত আছে, মাননীয় মন্ত্রী ইচ্ছা গ্রহণ করতে পারেন। মাননীয় স্পিকার, আমার কথা হলো যেটা একটু আগে পঙ্কজদা বলছিলেন, একটা মহিলা 3টা ওয়ার্ড মিলে নির্বাচন করবে, একজন পুরুষ 1টা ওয়ার্ড মিলে নির্বাচন করবে। মাননীয় স্পিকার, এই বৈষম্য, সবখানে বৈষম্য। মাননীয় স্পিকার, পার্লামেন্টে কথা বলতে বৈষম্য, ইউনিয়ন পরিষদ সব জায়গায় বৈষম্যের শিকার আমরা। মাননীয় স্পিকার, তার থেকে মহিলারা বেশি। তা আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো যে আপনি মহিলাদের জন্য অনেক কিছু করেছেন, অনেক জায়গায় ভালো জায়গায় নিয়েছেন। আমার কথা হলো এই বৈষম্যটা, ইউনিয়ন পরিষদের বৈষম্যটা বিলে নিয়ে আসতে পারলে ভালো হতো। পাশাপাশি এখানে সচিব, যুগ যুগ ধরে সচিব দেখে আসছে। মাননীয় স্পিকার, আপনারও সচিব আছে, মাননীয় প্রধানমন্ত্রীর সচিব আছে, আমাদের কি বলে মন্ত্রী মহোদয়ের সচিব আছে। এখানে এই সচিবদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তারা হোক না কেন, এখানে কেন করা হয় না? ওই ইউনিয়ন পরিষদে কেন সবাই সচিব প্রশাসনিক কর্মকর্তা মানে মানুষ বলে একটা ক্ষমতাবান ব্যক্তি। এখন এই কর্মকর্তা কি চেয়ারম্যান থেকে ক্ষমতাবান বেশি হয়ে যাবে না কি হবে? নামটা পরিবর্তন করে, এই নামটা পরিবর্তনের কি এমন মহাভারত একবারে জয় হয়ে যাবে আমার বোধগম্য হলো? মাননীয় স্পিকার, একটা সচিব থেকে নাম পরিবর্তন করে প্রশাসন কর্মকর্তা করতে হবে, তার কি এমন কর্ম আমি জানি। মাননীয় স্পিকার, সেই জন্য বলতে চাচ্ছিলাম যে আমার সংশোধনীগুলো আছে এবং এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ভাতা কত? মাননীয় স্পিকার, 4 থেকে 5 হাজার টাকা। একটা মেম্বারের ভাতা কত? 1.5 থেকে 2 হাজার টাকা। এই যে বৈষম্য, একটা চেয়ারম্যানকে সকালবেলা ঘুম থেকে উঠেই 100 টাকার মোবাইল পেট্রোল ভরতে হয়, তাকে উপজেলায় যেতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়। 30 দিনে যে 100 টাকা তেল ভরে 3000 টাকা তেল ভরতে যায়। মাননীয় স্পিকার, এই যে তার বেতন ভাতা যদি বাড়াতেন তাহলে মনে করতেন একটা বিলে কিছু সুবিধা আছে, একটা অন্য কিছু সুযোগ দিতেন, তাও মনে করতাম। চেয়ারম্যানদের বেতন ভাতা বাড়লো না, মেম্বারদের কোনো সুযোগ সুবিধা বাড়লো না। এরা শুধু প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব সব গ্রাম্য আদালত করবেন, বিচার করবেন, সালিশ করবেন, মারামারি হবে সেখানে যাবেন, সব দায়িত্ব চেয়ারম্যান মেম্বারদের। কিন্তু তাদের সুযোগ সুবিধা অত্যন্ত কম। মাননীয় স্পিকার, শুধু আমরা এমপি সাহেবরা সুযোগ সুবিধা নিচ্ছি, অনেকেই বলেন। এখানে কি সুযোগ সুবিধা আপনি ভালো জানেন। সেই জন্য বলতে চাই
আজকে চেয়ারম্যান মেম্বারদের ভাতা বৃদ্ধি করা হোক, তা না হলে তারা দুর্নীতি করবেই, তারা অন্যায় করবে। কারণ এই খরচগুলো মেটাবে কিভাবে? আপনি নিজেও বলেন, আপনি একজন এলাকার নির্বাচিত এমপি মানে আপনি আপনার চেয়ারম্যান মেম্বারদের কথা শুনবেন, তাদের দুঃখের কথা শুনবেন, শুনলে আপনি বুঝবেন যে আসলে তারা কি কষ্টের মধ্যে আছে। আজকে একটা চেয়ারম্যান মেম্বার নির্বাচন করতে লক্ষ লক্ষ টাকা খরচ। এই টাকাটা কিভাবে তারা তুলবে আমি জানি না। অনেকে জমি বন্ধক দিয়ে করেন, অনেকে গহনা বন্ধক দিয়ে করেন, অনেকে সুদের উপর টাকা নিয়ে নির্বাচন করেন, তারপর তাদের মাথা খারাপ হয়ে যায়। তখন তারা ভিজিপের কার্ড বিক্রি করে, চেয়ার বিক্রি করে, অমুক বিক্রি করে, এইগুলো বিক্রি করে তারা এই খরচ পোষাবার চেষ্টা করে। তাদের কি হয়, চেয়ারম্যান সাহেবরা তার সব লুটপাট উঠে গেল, কিন্তু খাইতে বাধ্য হয় আমাদের কর্মের জন্য। সেই জন্য আমি বলতে চাই যে চেয়ারম্যান মেম্বারদের বেতন ভাতা বৃদ্ধি করা হোক। এবং প্রশাসনিক কর্মকর্তা যেটা বলা হচ্ছে সেটা সচিব যুগ যুগ ধরে আছে, জেলা পরিষদের সচিব আছে, আপনার কি বলে আমাদের মন্ত্রী মহোদয়ের অফিসের সচিব আছে, সব জায়গার সচিব, আমাদের ব্যক্তিগত সচিব আছে। এই সচিব নামটি রাখবার জন্য আমি আবার প্রস্তাব করছি। আপনার ধন্যবাদ স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ মুজিবুল হক অনুপস্থিত, উত্থাপিত হলো না। আমি এখন মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলামকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আমাদের মাননীয় সংসদ সদস্যদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে ওনারা এই আইনটি নিয়ে নিজেরা অনেক পর্যালোচনা করেছেন এবং অনেক সময় ব্যয় করেছেন এবং স্ব অবস্থান থেকে বিভিন্ন ধরনের ওনাদের মতামত তুলে ধরেছেন। আমি সকল মতামত গুলি একেবারে অবাস্তব তা না, কিন্তু বাস্তবতার পরিবেশে বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলিয়ে আমরা হয়তো সেগুলোকে সামঞ্জস্যপূর্ণ, যেমন বাতার কথা বলা হয়েছে, তো বাতা 6,000-9,000 টাকা স্বাভাবিকভাবে এটা আমার মনে হয় বৃদ্ধি পাওয়ার যথেষ্ট যৌক্তিকতা আছে। কিন্তু স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আপনারাই সব সময় বক্তব্য রাখেন এবং আমিও একমত যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। স্বনির্ভরশীল, শক্তিশালীর অর্থ স্বনির্ভরশীল করা। একটা মানুষ যখন নিজের আয়ে নিজে চলে তখন সে শক্তিশালী হয়। এখন অন্যের আয়ের উপরে নির্ভরশীল হলে সে প্রতিষ্ঠানকে তো শক্তিশালী প্রতিষ্ঠান বলা যাবে না। আর এটা এমন, পৃথিবীতে যে সমস্ত স্থানীয় সরকারের উদাহরণ আমরা দিই, পৃথিবীতে এমন বহু স্থানীয় সরকার আছে, প্রতিষ্ঠান আছে যারা নাকি একটা এয়ারপোর্টও অপারেট করে এবং মেট্রো রেল তারা নিজেরা করেছে নিজেদের টাকা দিয়ে। তো এরকম আমরা হয়তো বা আমাদের অর্থনৈতিক অবস্থা সামগ্রিকভাবে সেরকম নয়, কিন্তু আমাদের তো এরকম একটা স্বপ্ন অথবা একটা লক্ষ্য আছে যে আমাদের জনগণের অর্থনৈতিক অবস্থাকে সরকার এমনভাবে কাজ করছেন, মাননীয় প্রধানমন্ত্রী এমনভাবে বিভিন্ন ধরনের পরিকল্পনা নিচ্ছেন, এমনভাবে প্রণোদনা দিচ্ছেন যাতে জনগণের আয় বৃদ্ধি পায় এবং আয় বৃদ্ধির সাথে সাথে আমাদের সঙ্গত কারণে রেভিনিউ ইনকাম বাড়বে এবং বাড়লে সেখানে আপনার তাদের এ সমস্ত সম্মানী বাতার বিষয়টা আমার মনে হয় আমরা আরও বেশি যৌক্তিকভাবে বিবেচনা করা যেতে পারে। আর সচিবের বিষয়টা যেটা বলা হয়েছে, সচিব আমাদের অনেক জায়গায় ছিল, অনেক জায়গায় পরিবর্তন আনা হয়েছে। আর এখানে প্রশাসনিক কর্মকর্তায় যদি এখানে প্রতিস্থাপন করা হয়, শব্দটি ব্যবহার করা হয়, কাজ করতে অনেক সুবিধা হবে এবং ওনাকে সামগ্রিক প্রশাসনিক কাজকর্মগুলো করতে পারবেন। এটা অনেক আলোচনা হয়েছে, পর্যালোচনা হয়েছে এবং আমরা অনেকগুলো সেমিনার সিম্পোজিয়াম করেছি, সেখানেও আলোচনা হয়েছে এবং যারা নাকি কর্মরত তাদের পক্ষ থেকে এরকম কথা বলা আছে এবং যারা নাকি এই জাতীয় সমসাময়িক প্রতিষ্ঠানগুলো পরিচালনা করেন তারাও একই রকম মতামত দিয়েছেন এবং যখন নাকি সংসদে এই বিলটি উত্থাপিত হয়েছে তখনও আপনাদের পক্ষ থেকে কিছু কিছু মতামত এসেছে এবং সংসদীয় কমিটিতে গিয়েছে এবং সংসদীয় কমিটিতে পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই করে এরপরে দিয়ে আইনটিকে আপনার এই বিষয়গুলোকে বিবেচনা করা, এইগুলোকে দেখা হয়েছে। অতএব আজকের এই অবস্থা, এই আপনাদের যে সমস্ত সংশোধনীর কথা বলেছেন, এই সংশোধনীগুলা বিবেচনা করা যাচ্ছে না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিজয়ী সংশোধনীগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব পঙ্কজনাথ বিজয় শিরোনাম দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার এবং জনাব পঙ্কজ নাথ বিলের 2 দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন,
যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার এবং জনাব পঙ্কজ নাথ বিলের 4 দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিলের 5 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব হাফিজ উদ্দিন আহমেদ বিলের 6 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব হাফিজ উদ্দিন আহমেদ এবং জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিলের 7 দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব পঙ্কজ নাথ এবং জনাব হাফিজ উদ্দিন আহমেদ বিলের 8 দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিলের 9 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হলো। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 ও 14 এই বিলের অংশ হিসেবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 ও 14 এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, প্রস্তাব করিতেছি যে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন 2009-এর অধিকতর সংশোধনকল্পে আনিত বিলটি স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ বিল 2024 স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে এই মহান সংসদে পাশ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল 2024 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে।
অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল 2024 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হল। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামীকাল 18 আষাঢ় 1431 2 জুলাই 2024 মঙ্গলবার বিকাল 5:30 পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা।